বুকটা কেঁপে উঠেছিল। জানি জানি আজ কেঁপে ওঠার কোনো কারণ নেই, তবু কেঁপে উঠেছিল। মোবাইল কিংবা টেলিফোনের আওয়াজে এখনো বুকের ভেতরটা কেমন ফাঁকা হয়ে যায়। একটু আগে সবাই নিচের কর্মমন্দিরে চলে গেল, আমাকেও ডেকেছিল, আমি যাইনি। মাঝে মাঝে মনে হয় না নিজেকে সবার থেকে একটু দূরে সরিয়ে নি, গেলেই তো সেই গান গাইতে বলবে। এই এক জিনিস, উৎসবে কিংবা বিষাদে মানুষ তার নিজের অনুভূতিগুলোকে নিয়ে না সুরে সুরে ভেসে বেড়াতে চায়। গান। এই অফিসে ঢোকার পর থেকেই যে কোনো অনুষ্ঠানে সবার আগে আমাকে আমার ডাক পড়ে। দুকলি গাইতে পারার এই এক সুবিধে, আবার অসুবিধাও আছে বটে। এই তো কিছুদিন আগে অনুদার রিটায়ারমেন্টের দিন আমি আছে দুঃখ আছে মৃত্যু গানটা গাইছিলাম। হঠাৎ দেখি গীতাদির দু চোখে জল টল টল করছে। আসলে কদিন আগেই শ্যামলদা গীতাদিকে ছেড়ে চলে গেছে। প্রায় 35 বছরের বিবাহিত জীবন, জানেন। এই কাঁদতে পারাটার মধ্যেও এক অদ্ভুত শান্তি আছে। শানু বলে মা, তুমি গাইতে পারো বলে না, তোমার অনেক না বলা কষ্ট সুরে সুরে বাইরের বাতাসে মিশে যায়, আমি তার গন্ধ পাই। সুরের বুঝি নিজস্ব কোনো গন্ধ থাকে? হয়তো থাকে। যেমন ছেলেরা মায়ের গায়ের গন্ধ চেনে, তেমনি বোধহয় সুরের গন্ধ চিনতে পারে। শানু যখন খুব ছোট, মানে যখন আমি আমার বাপের বাড়িতে ওকে নিয়ে চলে আসি, মাঝে মাঝরাতে আমাকে জড়িয়ে বলতো, মা ভয় করছে। আমি কখনোই ওকে জিজ্ঞেস করিনি কিসের ভয়, কাকে ভয়, কেন ভয়। উত্তরটা জানতাম বলি। আসলে এমন কিছু ভয় থাকে না যেটা কোনোদিন মানুষকে প্রকাশ করা যায় না। এমন কিছু কষ্টও থাকে মানুষ জীবনে কোনোদিনও কারোর কাছে বলতে পারে না। যেদিন রাতে সেই ফোনটা এসেছিল, সেই ফোন, আমি ওপরের ঘরে শুতে অত তাড়াতাড়ি যাই না, কিছু একটা কারণে আমি ওপরের ঘরে গিয়েছিলাম। হঠাৎ বরের মোবাইলে দেখলাম মহুল কলিং। মহুল নামটা অজানা নয়, ওর অফিসের বস। বর নিচে ছিল, তাই আমি ফোনটা ধরেছিলাম। আমি কে সেটা একবারও পর্যন্ত জিজ্ঞেস করলো না, কথা বলার এতটাই ব্যস্ততা ছিল। মোবাইলের গ্রিন বাটনটা প্রেস করতেই বলে উঠলো, সব রেডি তো? কাল সন্ধ্যে ফ্লাইট, তুমি শানুকে নিয়ে বেরিয়ে আসবে। প্রথমে আমরা 3 দিন দুবাইতে স্টে করবো। আচ্ছা রাধিকা কিছু জানতে পারেনি তো? মোবাইলটা কেটে দিয়েছিলাম। শরীর থেকে একটা ঠান্ডা স্রোত নিচে নেমে আসছিল। ছুটতে গিয়ে শানুকে জড়িয়ে ধরেছি। আমার থেকে আমার সন্তানকে কেড়ে নেওয়া চক্রান্ত চলছে। শুধু তাই নয়, আমি পড়ে থাকবো এখানে, আর আমার স্বামী সন্তানকে নিয়ে অন্য মহিলার সঙ্গে ঘর করবে। আমি বাবাকে ফোন করেছিলাম। শ্বশুর শাশুড়ি আমাকে একটু সাহায্য করেনি, জানেন। শেষে পুলিশের ভয় দেখিয়েছিলাম। মাঝরাতে যখন বাবা গাড়ি নিয়ে এলেন, এক কাপড়ে শানুকে বুকে জড়িয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে এলাম। সেই শানু এখন কলেজে পড়ে। কতগুলো বছর সবটা খুলে বলেছি শানুকে। এখন আমি একা একা চলতে শিখে গেছি, জানেন। চারপাশে নির্জনতা আমাকে আর ছুঁতে পারে না।
এই 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 অফিসের চাকরিটা, এই অফিসের চাকরিটা তো বাবার বন্ধু তমাল কাকুর ব্যবস্থা করে দিয়েছিল। কেউ কেউ প্রশ্ন করলে একটু অস্বস্তি হয়, বিধবা না ডিভোর্সি, দুটোর কোনোটাই নই। আমি এক আদ্রবা ঝুলন্ত সেতুর মতো মাঝখানে দুলতে দুলতে জীবন থেকে কত বসন্তকে হারিয়ে দিলাম। মা বাবা অবশ্য চেয়েছিল আমার সঙ্গে, আমাকে আবার একটা বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমি না কারোর সঙ্গে জীবনের সুতোটা জড়াতে চাইনি। জানেন, নিঃসঙ্গতা আমাকে একটা অদ্ভুত স্বস্তি দেয়। সন্তানকে বড় করার মধ্য দিয়েও না জীবনের অন্যান্য অতৃপ্তিগুলো না পুষিয়ে নেওয়া যায়। এক অদ্ভুত সৃষ্টির আনন্দ। জীবনটা তো এরকম ভাবে চলছিল, কিন্তু সেবার বসন্ত উৎসবের পরের থেকে না জীবনটা কেমন যেন অন্যরকম হতে লাগলো। সেবার প্রথম আমি ওই গানটা গেয়েছিলাম, যাবো না যাবো না গো যাবো না যে রইল পড়ে ঘরের মাঝে এই নিরালায়, এই নিরালায় রব আপন কোণে, যাব না এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছি বনে। কাল জুড়ে আমার টেবিলে পড়ে থাকতো অসংখ্য রুদ্রপলাশ। কে কখন দিয়ে গেছে সেটা টেরই পাইনি। মাঝে মাঝে অবশ্য টেবিল খালিও থাকতো, তখন কেন বুঝতে পারিনি। আমার মনটা না ভীষণ খারাপ হয়ে যেত। আমি কি তাহলে কারোর অপেক্ষা করছি? এরপরে রুদ্রপলাশ আসা বন্ধই হয়ে গেল। বুঝতে পারলাম বসন্তকাল চলে যাচ্ছে। মনে হচ্ছিল চিৎকার করে বলে, কেন চলে যাচ্ছ? আমার মনের সব পল্লবিত বসন্তগুলো কি এবার অস্তমিত সূর্যের কাঠগড়ায় মাথা ঠুকে পড়বে? একদিন অধৈর্য হয়ে সবার টেবিলে গিয়ে সবার কাছে জিজ্ঞেস করতে থাকলাম, কার বাড়িতে রুদ্রপলাশ আছে, কার বাড়িতে রুদ্রপলাশ গাছ আছে। দিন তিনেকের মাথায় কেশবদা আমার উল্টো দিকে চেয়ারে এসে বসলেন। ছুটিতে যাবেন বলে কাজ বুঝিয়ে দিতে এসেছেন। কথায় কথায় জানতে পারলাম ওনার বাড়ির ছোট্ট বাগানে প্রতি বসন্তে রুদ্রপলাশ পড়ে থাকে। আমি জানি উনি অকৃতদার, তবু আমি ওনাকে জিজ্ঞেস করলাম, বাড়িতে কেউ হলুদ শাড়ি পরে? উনি আলতো ভাবে আমার দিকে তাকিয়ে গম্ভীর হয়ে গেলেন, মাথাটা নিচু করে রেখে দিলেন। বুঝলাম না ভয় নাকি লজ্জায়। আমি বললাম, আমার টেবিলে না রুদ্রপলাশ পড়ে থাকে। উনি আবার আমার মুখের দিকে তাকিয়ে আলতোভাবে হেসে বললেন, ভালো লাগে আপনার? আমি কিছু কি বলবো বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আয়নার সামনে নিজেকে নিয়ে দাঁড় করাই, আমার মধ্যে আমার একটা আমিকে খুঁজে বার করি। শেষে কিনা একজন মধ্যবয়সী সুপুরুষ কেশবদার চোখে আমি বসন্ত সেনা হয়ে উঠেছি। আমার নিকষ কালো গভীর অন্ধকারে কেউ যেন গাঢ় হলুদের ছোপ লাগিয়ে দিয়েছে। আমার সবকিছু অন্যরকম হয়ে যাবে নাকি? মনে হচ্ছে
টেবিলে ড্রয়ে রাখা দুটো রুদ্রপলাশ আমি ওনার টেবিলে রাখলাম। উনি আবার সেই হাসলেন, বললেন, বসন্ত চলে গেলেও মাঝে মাঝে হলুদ শাড়ি পরবেন ম্যাডাম। বলেই বললেন, 3 দিন বাদে আমার কেমো শুরু হচ্ছে। অনেকটা, ডাক্তার বলেছেন অনেকটা দেরি হয়ে গেছে, 3rd স্টেজ। তবু আমি চেষ্টা চালিয়ে যাবো। চেষ্টা আমরা তো সব চেষ্টাই করি, বলুন, কেউ পারি না। যেদিন কেশবদাকে দেখতে গিয়েছিলাম, হাতে একটা চিরকুট গুজে দিয়েছিলেন। চিরকুটের মধ্যে লেখা আছে, কেশব আর রাধিকার মিলনের চেয়ে বিচ্ছেদের পর্বই বেশি উজ্জ্বল। একটু বাদে নিজের কমন রুমটায় আমার ডাক পড়বে, আমি জানি। সারা অফিসটা কেমন নিস্তব্ধ দেখুন। একটু বাদেই তো কেশবদার স্মরণ সভা শুরু হবে। আমি আজ নিচে গিয়ে আর গান গাইব না, বরং এখান থেকে গান গাইতে গাইতে নিচে যাব। কেশবদা, আপনি শুনতে পাচ্ছেন তো? আমার জাগতে হবে, কি জানি সে আসবে কবে। কেশবদা, আপনি শুনছেন তো? যদি আমায় পড়ে তাহার মনে বসন্তের মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই